তীব্র চাপ সৃষ্টির ফলে টেকটনিক প্লেটগুলোর মধ্যে যে কম্পন সৃষ্টি হয়। বাংলাদেশের পাশে বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে, তার মধ্যে হচ্ছে ডাউকি ফল্ট, চিটাগাং আর্মা ফল্ট, দার্জিলিং সিলেট সিসমিক বেল্ট। যদি ঢাকা শহরে এই মুহূর্তে 7 মাত্রার ভূমিকম্প হয়, বাংলাদেশ একটি সুন্দর নদীমাতৃক দেশ, কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আমাদের রয়েছে একটি নীরব হুমকি, আর তা হচ্ছে ভূমিকম্প। আমরা বিভিন্ন সময় কম্পন অনুভব করতে পারি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কিসের জন্য আমাদের দেশে এত ভূমিকম্প হচ্ছে, তার কারণ কি, এবং এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি তা জানার চেষ্টা করব আজকের এই ভিডিও থেকে। বাংলাদেশে ভূমিকম্প হওয়ার প্রধান 5টি কারণ আজকে আলোচনা করব। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। একটি হচ্ছে ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা বা মায়ানমার প্লেট। এই 3টি প্লেট যখন পরস্পর দিকে সরে আসে ঠিক তখনই তীব্র চাপ সৃষ্টি হয়, যার ফলে বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়। অনেক প্লেটগুলো কি যার জন্য এত বড় কম্পন হয় এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। খুব সহজভাবে যদি আপনাদেরকে উদাহরণ দেই, ধরুন একটু সিদ্ধ ডিম রয়েছে, এই ডিমের ভিতরের অংশ যখন সিদ্ধ দেওয়ার পর যে নরম অংশটি সেটি হচ্ছে পৃথিবী, এবং এর বাইরের যে কুলস রয়েছে সেটি হচ্ছে টেকটনিক প্লেট। ঠিক একইভাবে যখন আপনি ডিমের কুলসের মধ্যে চাপ দেবেন কুলস থেকে ডিম ছাড়িয়ে নেওয়ার জন্য, তখন ডিমের ভিতরে যে অবস্থা হয় পৃথিবীর ঠিক একই অবস্থা হয়। এই তীব্র চাপ সৃষ্টির ফলে টেকটনিক প্লেটগুলোর মধ্যে যে কম্পন সৃষ্টি হয়, তার ফলে পৃথিবীতে যে কম্পন সৃষ্টি হয় তার ফলে পৃথিবী কম্পিত হয়, আর আমরা তাকে ভূমিকম্প বলি। দ্বিতীয় কারণটি হচ্ছে বাংলাদেশের পাশ দিয়ে বেশ কয়েকটি সক্রিয় ফল্ট লাইন রয়েছে, তার মধ্যে হচ্ছে ডাউকি ফল্ট, চিটাগাং আর্মা ফল্ট, দার্জিলিং সিলেট সিসমিক বেল্ট। এই ফল্টগুলোতে হঠাৎ করে শক্তিমুক্ত হলে ভূমিকম্প সৃষ্টি হয়, যার ফলে আমরা কম্পন অনুভব করি। এখন এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ফ্লোটগুলো কি, এখানে কিভাবে চাপ সৃষ্টি হয় যার জন্য এ ধরনের মারাত্মক ভূমিকম্প সৃষ্টি হয়। তাদের জন্য খুব সুন্দর একটি উদাহরণ, এই ফ্লোট হচ্ছে পৃথিবীর নিচে একটি ফাটল যেখানে বিভিন্ন প্লেট অবস্থান করছে। যখনই পৃথিবী থেকে কোনো কারণে একটি চাপ সৃষ্টি হয় যার ফলে এই প্লেটগুলো নড়ে চড়ে বসে। এখন এখানে কিভাবে চাপ সৃষ্টি হয় তা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা অনেক সময় প্লাস্টিক বেল দিয়ে বাচ্চারা খেলাধুলা করেন। যখনই আপনি এই প্লাস্টিক বেলগুলোকে খুব জুড়ে টানবেন তখনই এখানে একটি শক্তি সৃষ্টি হয়। যখনই আমরা এই বেলগুলো ছেড়ে দিই তখন সেই বেল কোথাও গিয়ে আঘাত করে, বা যদি সেই বেলগুলো কোনোভাবে ছিঁড়ে যায় তখন তারা কোথাও গিয়ে আঘাত করে। অর্থাৎ সেই বেলগুলোকে আপনি যত বেশি টানবেন তাদের মধ্যে তত বেশি শক্তি জমা হবে। যখনই আপনি ছেড়ে দেবেন বা ছিঁড়ে যাবে তখনই কোথায় গিয়ে আঘাত করবে, যা আমরা পৃথিবীর ক্ষেত্রে দেখতে পারি। এই ফ্লোটের মধ্যে যে প্লেটগুলো রয়েছে তারা প্রতিনিয়তই শক্তি জমা করছে। যখনই তাদের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয় ঠিক তখনই তারা নড়ে চড়ে বসেন এবং আমরা ভূমিকম্প অনুভব করতে পারি। তৃতীয় কারণটি হচ্ছে ইন্ডিয়ান প্লেট প্রতি বছর কয়েক সেন্টিমিটার উত্তরে গিয়ে হিমালয় এবং বাংলাদেশের নিচে চাপ দিচ্ছেন, যার ফলে যা হচ্ছে আমরা ঘন ঘন ছোট ছোট ভূমিকম্প দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে বড় বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে প্রতিনিয়তই এই ইন্ডিয়ান প্লেটের জন্য। চতুর্থ কারণটি হচ্ছে বাংলাদেশের মাটি নরম ও এলিভিয়াস সেডিমেন্টের তৈরি। নদীমাতৃক নরম মাটিতে ভূমিকম্পের তীব্রতা বেড়ে যায়, যাকে বলে সাইড অ্যাম্প্লিফিকেশন, ও তার জন্য মাঝারি আকারের ভূমিকম্প সবসময় তীব্র আকারের ভূমিকম্প মনে হয়ে থাকে। পঞ্চম কারণটি যা বিজ্ঞানীরা মেনশন করেছেন, পূর্ব দিকে এক মেগাথাস চাপ তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন মিয়ানমারে বড় ধরনের ভূমিকম্প জমা হচ্ছে। মিয়ানমারে যদি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। বাংলাদেশের সবচেয়ে বড় একটি ভূমিকম্পের মধ্যে একটি হচ্ছে 1950 সালের আসাম তিব্বত ভূমিকম্প, যার মাত্রা ছিল 8.6 মাত্রা ভূমিকম্প, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল রংপুর, সিলেট ও উত্তরাঞ্চলের গড়বাড়ি। এছাড়া 2004 ও 2015 সালে বড় মাত্রার ভূমিকম্প হয় বাংলাদেশে। 2015 সালে নেপালে যে ভূমিকম্প হয়েছিল যার ফলে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে বড় ধরনের বিল্ডিংগুলো ভেঙে পড়ে গিয়েছিল সেই ভূমিকম্পের সময়। বাংলাদেশের রাজধানী ঢাকা শহর একটি ঘনবসতিপূর্ণ এলাকা। প্রতিনিয়তই মানুষ সেখানে পাড়ি জমাচ্ছেন একটি সুন্দর ভবিষ্যতের জন্য। একটি প্রবন্ধে বলা হয়েছে, যদি ঢাকা শহরে এই মুহূর্তে 7 মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রাণ যেতে পারে প্রায় 88,000 মানুষের। ঠিক একই সাথে প্রায় 72,000 ভবন ধসে যেতে পারে ঢাকা শহরের মধ্যে। ঠিক একই সাথে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় 650 থেকে 1075 মিলিয়ন ইউরো। সুতরাং আমরা এখান থেকে অনুধাবন করতে পারি শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্পের কাছে কিভাবে আত্মসমর্পণ বা কিভাবে ধ্বংস হতে পারে আমাদের গোটা ঢাকা শহর। এ ধরনের বিপজ্জনক দুর্যোগ থেকে, এ ধরনের বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় তার জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে ড্রপ, হোল্ড অ্যান্ড কাভার নিয়ম। ড্রপ, হোল্ড অ্যান্ড কাভার নিয়মটি হচ্ছে যখনই ভূমিকম্প দেখবেন তখনই মাটিতে বসে পড়ুন, এটিকে ড্রপ নিয়ম বলে। কাভার নিয়মটি হচ্ছে যখনই ভূমিকম্প দেখবেন তখনই টেবিলের নিচে বা আপনার খাটের নিচে এমন কিছু নিচে যাবেন যেখানে গেলে আপনার মাথাকে রক্ষা করতে পারবেন।
এবং হোল নিয়মটি হচ্ছে যখনই ভূমিকম্প দেখবেন তখন এমন কিছু দরুন মাথার উপরে যাতে নিজের মাথাকে রক্ষা করতে পারেন। যদি আপনার আশেপাশে এমন কোনো কিছু না থাকে তাহলে ওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকুন, যাতে করে আপনি আপনার মাথাকে রক্ষা করতে পারবেন। এবং কখনোই জানালার পাশে দাঁড়াবেন না। ভূমিকম্পের সময় রান্নাঘরে অবস্থান করবেন না, লিফটে অবস্থান করবেন না। যদি আপনি ঘরের বাইরে থাকেন তাহলে খোলা স্থানে অবস্থান করুন। ভবন, গাছপালা এবং বৈদ্যুতিক গাছ থেকে দূরে থাকুন এবং সর্বোপরি নিজেকে রক্ষার জন্য খোলা জায়গায় অবস্থান করুন। যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, সুতরাং এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য পূর্ব প্রস্তুতি রাখা প্রয়োজন। তার জন্য আমাদের বাড়িতে ইমার্জেন্সি কিট রাখা প্রয়োজন, যেখানে আপনি রাখতে পারেন পানি, শুকনো খাবার, টর্চ, ব্যাটারি বা মোবাইল ফোনের চার্জার, পাওয়ার ব্যাংক, যা আপনার বিপদের সময় কাজে দিতে পারে। বাসা বাড়িতে বাড়ি ফার্নিচার দেয়ালের সাথে স্ক্রু দিয়ে আটকান। ভূমিকম্পের সময় এগুলোর উপরে অনেক মানুষ আহত হন। বাড়িতে ইলেকট্রিসিটি এবং গ্যাসের লাইন সবসময় ঠিক রাখুন। যদি কোনো ধরনের লিক থাকে তা পরিবর্তন করুন। বাসা বা বাড়িতে সবচেয়ে নিরাপদ জায়গা চিহ্নিত করুন। যখন কোনো ধরনের বিপদ হবে একটি নিরাপদ এক্সিটের ব্যবস্থা রাখুন। এতে করে বিপদের সময় সেই রাস্তা দিয়ে আপনি প্রস্থান করতে পারবেন। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, সুতরাং এটি থামানো সম্ভব নয়, কিন্তু এর ক্ষতি কমানো সম্ভব, যার জন্য আমাদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে এবং বিপদের সময় আমাদের উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে হবে।